হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স 2 এর 14 নম্বর যে অধ্যায় আছে, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে E = mc² এর যে সূত্রটা আছে, এই সূত্রটা প্রতিপাদন করতে কিন্তু বলা হয়। তো এই সূত্রটা তোমাদের বইয়ের মধ্যে অনেক বিস্তারিতভাবে এবং অনেক বড় আকারে কিন্তু প্রতিপাদনটা দেওয়া আছে। বাট আজকের ভিডিওতে খুবই ছোট আকারে এবং খুব সহজভাবে এটার প্রতিপাদন করে দেওয়া হবে। তোমরা যে কেউ কিন্তু এই ভিডিওটা যদি দেখো, তাহলে এই সূত্রের প্রতিপাদনটা খুব ইজিলি সমাধান করতে পারবা। মাত্র কয়েকটা লাইনের মধ্যেই কিন্তু এর সমাধানটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি সহজভাবে এই সূত্রের প্রতিপাদনটা করতে চাই, তো তার আগে আমাদের কিছু জিনিস জানা লাগবে। সেইগুলো আমরা প্রথমে জেনে নিই, তারপর আমরা এই যে সূত্রটা আছে এই সূত্রটার প্রতিপাদন করব, ঠিক আছে? তো এখানে দেখো যে আমাদের সূত্র প্রতিপাদনের যে বিষয়টা, সেখানে সূত্রটা হচ্ছে E = mc²। এই সূত্রটা আমাদেরকে প্রতিপাদন করা লাগবে, যেখানে E মানে হচ্ছে শক্তি, M মানে হচ্ছে ভর, আর C মানে হচ্ছে আলোর বেগ। তো এখানে E এবং C এই দুইটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, আমাদের আলোচনাটা হচ্ছে M টাকে নিয়ে। M মানে হচ্ছে ভর, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে ম্যাস। তো এই M মানে হচ্ছে ভর। তো এই ভর সম্পর্কে দুইজন বিজ্ঞানীর মতামত আমরা একটু আলোচনা করব। প্রথমত আমরা নিউটনীয় তথ্য অনুসারে জানি যে ভর হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না। সেটা স্থান কাল সময় ভেদে বা বেগের পরিবর্তনের সাথে ভরের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে নিউটনীয় তথ্য, ঠিক আছে? অর্থাৎ এম এর মান, এই এম এর মানটা সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। বাট পরবর্তীতে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব থেকে আমরা জানতে পারি যে এই যে ভর, এই ভর নামক জিনিসটা ধ্রুবক নয়, এটা হচ্ছে আপেক্ষিক একটা রাশি। অর্থাৎ স্থান কাল সময় বা বেগের পরিবর্তনের সাথে এই ভরের কিন্তু পরিবর্তন হয়। আইনস্টাইন বলেন যে ভর পরিবর্তন হবে, এটা বেগের সাপেক্ষে পরিবর্তন হবে। বেগ যত বাড়বে বস্তুর ভর কিন্তু তত বাড়বে। তার মানে আমরা এখানে বলতে পারি যে বেগের পরিবর্তনের সাথে মূলত ভরের কিন্তু পরিবর্তন হয়। তাহলে নিউটনীয় তত্ত্ব থেকে আমরা জানতাম যে ভরের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। বাট আইনস্টাইনের তথ্য মতে আমরা জানি যে ভর ধ্রুবক নয়, এটা হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ এর পরিবর্তন কিন্তু হবে, কোনো না কোনো কিছুর সাপেক্ষে এর কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে? তার মানে আমরা ভরের ক্ষেত্রে দুইটা জিনিস পাই, একটা হচ্ছে তোমার ভরটা স্থির, আর একটা হচ্ছে কি, ভরটা আপেক্ষিক। এখন আমরা যদি কোনো একটা বস্তুর ভর বের করতে চাই, তাহলে আমরা দুইটা ভাবে বের করতে পারি। প্রথমত হচ্ছে, ধরো যে আমরা এটার ভর বের করব, তো এটা স্থির অবস্থায় কিন্তু এর একটা ভর থাকবে, আবার এটা যদি গতিশীল অবস্থায় থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এর একটা ভর থাকবে। তার মানে আমরা ভরটা দুইটা ভাবে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে স্থির অবস্থায় আর একটা হচ্ছে গতিশীল অবস্থায়, ঠিক আছে? তাহলে গতিশীল অবস্থার যে ভর, সেই ভর হচ্ছে এম, আর স্থির অবস্থার যে ভর সেটাকে আমরা বলি হচ্ছে নিশ্চল ভর। তাহলে সেটাকে আমরা কি বলি, নিশ্চল ভর বলি, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে রেস্ট ম্যাস। রেস্ট ম্যাস অর্থাৎ স্থির অবস্থায় কোনো বস্তুর যে ভর, সেটাকেই বলা হয় নিশ্চল ভর, ঠিক আছে? তো আমরা যদি নিশ্চল ভরটাকে এম নট ধরি, তাহলে আমরা কি করব, আমরা এম নট ধরবো কোন ভর, নিশ্চল ভরকে। তাহলে এম নট মানে হচ্ছে নিশ্চল ভর, আর এম মানে হচ্ছে গতিশীল গতিশীল অবস্থায় ভর। তাহলে এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর। এখন ধরো যে কোনো একটা বস্তু ভি বেগে গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে কোন একটা বস্তু, এখানে এটা হচ্ছে একটা বস্তু, তো এই বস্তুর ভর ধরো যে এম নট পরিমাণ, যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে। এখন আমি যদি বস্তুটাকে গতিশীল অবস্থায় নিয়ে আসি, ধরো যে বস্তুটাকে আমি ভি বেগে গতিশীল করলাম, তাহলে এখানে বস্তুর বেগ কত, বস্তুর বেগ হচ্ছে ভি। তো এই ভি বেগে যখন গতিশীল করব, তখন বস্তুর যে ভরটা, এই ভরটা কিন্তু আর এম নট থাকবে না, এটা পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে? তো ধরলাম যে পরিবর্তিত হয়ে এই বস্তুর ভরটা হইলো তোমার হচ্ছে এম। তাহলে এই যে প্রথমে বস্তুর ভরটা ছিল এম নট, কিন্তু ভি বেগে গতিশীল হওয়ার কারণে এর ভরটা কি হয়েছে, এম পরিমাণ কিন্তু হয়েছে। তো এই এম এর মানটা আসলে কতটুকু হবে, তাহলে এই যে এম এর মান, এই এম এর মানটা আসলে কতটুকু হবে সেই মানটা নির্ণয় করার কিন্তু একটা সূত্র আছে।
এই সূত্রটা কিন্তু আমরা পাই আপেক্ষিকতা থেকে, ঠিক আছে? আপেক্ষিকতার একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা m এর মানটা বের করতে পারি, ঠিক আছে? তো এখন আমরা সেই সূত্রে সরাসরি চলে যাব। তাহলে আমরা এখানে কি করলাম দেখো, আমরা এখানে লিখবো যে মনে করি m নট ভরের কোনো একটি বস্তু v বেগে গতিশীল থাকলে বস্তুটির ভর হবে m। তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝাইলাম সেটাই আমরা এখানে তুলে দিছি, ঠিক আছে? অতএব m ইজ ইকুয়াল, এই যে m ইজ ইকুয়াল অর্থাৎ m এর মানটা যে আমরা লিখবো এইটা কিন্তু আমরা আপেক্ষিকতা থেকে পাই। তাহলে আপেক্ষিকতা থেকে আমরা পাই m ইজ ইকুয়াল হচ্ছে m নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড হচ্ছে সি স্কয়ার। অর্থাৎ m নট ভরের কোনো একটা বস্তু যদি v বেগে গতিশীল অবস্থায় থাকে এবং তখন যদি তার ভরটা m হয়, তো ওই m এর মানটা নির্ণয় করার জন্য যে সূত্রটা, সেই সূত্রটাই হচ্ছে এটা, যে m ইজ ইকুয়াল m নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড হচ্ছে সি স্কয়ার। তো আমরা এই সূত্রটা পাই মূলত হচ্ছে আপেক্ষিকতা থেকে। তো এখন আমরা কি করব, এখন আমরা E ইকুয়াল এমসি স্কয়ার যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এই সূত্র থেকেই কিন্তু প্রতিপাদন করব। তো চলো আমরা প্রতিপাদনের দিকে এগিয়ে যাই। তো এখানে আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল, এখানে দেখো যে রুট আছে না, এই রুটটাকে আমরা উঠাই দিতে পারি। তো উঠাই দিয়ে কিভাবে লিখতে পারি দেখো, এখানে আমাদের কি আছে, m নট আছে থাকলো, তারপর এখানে দেখো যে 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড সি স্কয়ার, এরপর আমরা এখানে মাইনাস এখানে আমরা দিতে পারি হাফ দিতে পারি। তাহলে এখানে দেখো যে রুট মানে কি, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তো আমরা পাওয়ার হাফ দিলাম, অর্থাৎ রুটটাকে উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরা পাওয়ার কি দিছি, হাফ দিছি। এখন কথা হচ্ছে যে এই মানটা কিন্তু নিচের দিকে আছে, এটা কোথায় আছে, হরে কিন্তু আছে। তো যেহেতু নিচের দিকে আছে তার মানে এখানে আমরা মাইনাস দেব হচ্ছে হাফ। এটা কিভাবে আসলো, আমরা লগ সূচকে পড়ছিলাম, ধরো যে x ডিভাইডেড হচ্ছে নিচে ধরো যে y স্কয়ার, আচ্ছা y স্কয়ার বাদ দাও, আমরা এখানে ধরো যে x ডিভাইডেড হচ্ছে রুট y, এইরকম ধরো। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, x ডিভাইডেড এই y রুট উঠাই দিয়ে আমরা এখানে কি লিখতে পারি, পাওয়ার হাফ কিন্তু লিখে দিতে পারি, ঠিক আছে? এরপর দেখো আমরা পরবর্তী লাইনে আবার লিখতে পারি x ইন্টু y, এবার যদি এটা আমরা উপরে নিয়ে যাই তাহলে এখানে আমাদের দিতে হবে হচ্ছে মাইনাস হাফ। তো আমরা এইভাবে কিন্তু লিখতে পারি, সেম কাহিনীটাই কিন্তু আমরা এখানেও লিখছি, যেহেতু এখানে রুট আছে রুট উঠাই দিয়ে আমরা হাফ লিখছি, এবং যেহেতু এটা নিচে ছিল এই কারণে আমরা এখানে কি দিছি, মাইনাস কিন্তু দিছি। আচ্ছা, এরপরের লাইনে আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল, এখানে এটা হচ্ছে m নট, তারপর এখানে আমরা এটা একটু সাজাই লিখবো, কেন সাজাই লিখবো সেটা আমরা পরবর্তী লাইনে আসলেই বুঝতে পারবো। তো এখানে হচ্ছে 1, তারপরে আমরা এখানে নেব প্লাস, তো যখন প্লাস নেব তো তখন আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড হচ্ছে সি স্কয়ার, আর পুরোটার উপর পাওয়ার কি আছে, হাফ আছে, মাইনাস হাফ আছে। তো এখানে যদি আমরা আবার দেখি যে প্লাসে মাইনাসে মাইনাস, পুরোটাই কিন্তু ঠিক আছে, জাস্ট আমরা সামনে এখানে প্লাস করে নিয়েছি, ঠিক আছে? তো আমরা এটা কি কারণে করলাম সেটা একটু দেখো, এখানে ধরো এটা হচ্ছে 1 প্লাস, এখন আমি যদি এই পুরো জিনিসটাকে যদি আমি x ধরি তাহলে পুরোটাকে আমরা কি ধরবো, x ধরবো। তো পুরোটাকে যদি আমি x ধরি তাহলে কিন্তু আমি একটা সূত্র বের করতে পারি, সেটা কোন সূত্র, সেটা দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র। সূত্রটা হচ্ছে এরকম, আমরা 1 দিলাম, 1 প্লাস আমরা এই পুরোটাকে কি ধরছি বলতো, x ধরছি, তাহলে পুরোটাই হচ্ছে x, তাহলে 1 প্লাস x পাওয়ার হচ্ছে n। তো এই যে দ্বিপদীর সূত্র, এই সূত্র থেকে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স পাওয়ার n ইজ ইকুয়াল, লেখা যায় হচ্ছে 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে ডট ডট ডট। এই সূত্রটা কিন্তু আমরা পাই দ্বিপদী বিস্তৃতি থেকে, ঠিক আছে? তো আমরা এটার সাথে এটা তুলনা করব, এখানে 1 বলতে 1 ঠিক আছে, আর এই পুরো জিনিসটাকে আমি কি ধরছি, পুরো জিনিসটাকে আমি ধরছি x, তার মানে 1 প্লাস x
আর এই যে পাওয়ারে যেটা আছে, এই পাওয়ারে যেটা আছে এটাকে আমি কি ধরবো, এটাকে আমি ধরবো হচ্ছে এন। তাহলে পাওয়ারে যেটা আছে এটাকে আমি কি ধরলাম, এন ধরলাম। তার মানে দেখো যে 1 প্লাস এক্স আর পুরোটার উপর পাওয়ার হচ্ছে কি এন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ইজ ইকুয়াল এম নট। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে আমাদের কি বসাইতে হবে, 1 বসাইতে হবে। তাহলে আমরা 1 বসাইলাম, তারপর কি প্লাস, তারপর এখানে কি বলছে এন। এই এন বলতে কি, এন বলতে হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখানে কি ছিল বলতো, এখানে কি ছিল, পাওয়ারটা ছিল হচ্ছে মাইনাস হাফ। তো এন বলতে আমাদের এখানে কি হবে, মাইনাস হাফ হবে, ইন্টু এন ইন্টু কি আছে, এক্স আছে। তো এক্স এর মান কোনটা বলতে, এক্স এর মান এই পুরোটাই মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে সি স্কোয়ার। তাহলে এন এক্স লেখা হইলো। এরপর আমরা পরবর্তী জিনিসটা লিখি। পরবর্তীতে বলছে যে এন ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে এন এর মানটা আমরা জানি মাইনাস হাফ, তাহলে এন এর মানটা লিখলাম। তারপর কি বলছে এন মাইনাস ওয়ান, তাহলে এন বলতে মাইনাস হাফ মাইনাস হচ্ছে ওয়ান। তাহলে উপরের মানটা আমরা লিখলাম, সরি এখানে আমাদের হবে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হবে। তারপর দেখো যে ডিভাইডেড, এখানে কি বলছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিলাম। তারপর কি বলছে গুণন হচ্ছে এক্স স্কোয়ার। তো এক্স বলতে হচ্ছে মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে সি স্কোয়ার, তার উপর পুরোটার উপর কি হবে, স্কোয়ার হবে। তারপর প্লাস হচ্ছে ডট ডট ডট। তাহলে দেখো যে আমরা সূত্র অনুসারে এটা লিখে দিলাম। তো এখন একটা জিনিস লক্ষ্য করো যে সব সময় কিন্তু ভির মানটা অবশ্যই সি এর চেয়ে ছোট হবে, কারণ আলোর বেগের চেয়ে তো কোনো বেগ আর বড় হইতে পারে না, তাই না? তার মানে এই ভির মানটা সবসময় কি হবে, আলোর বেগের চেয়ে ছোট হবে। তো যদি ছোট হয় তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই মানটা কিন্তু 0 সামথিং আসবে, মানে ক্ষুদ্র একটা মান আসবে, ঠিক আছে? তো যদি ক্ষুদ্র মান আসে, তো এইটাকে যদি আমরা আবার স্কোয়ার করি তাহলে কিন্তু আরো ক্ষুদ্র মান একটা চলে আসবে, যেই মানটা আমাদের হিসাবের মতো না নিলেও কিন্তু চলবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মানটা খুবই কিন্তু ক্ষুদ্র। যেহেতু এই মানটা খুবই ক্ষুদ্র, তার মানে আমরা এই যে পদটা আছে, এই পদ থেকে শুরু করে ওই দিকে যতই মান আসুক না কেন সবগুলা কিন্তু আরো ক্ষুদ্র 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 আসবে, ঠিক আছে? তার মানে আমরা এই দিকের যা কিছু আছে এই সবগুলা মানকেই আমরা বাদ দিয়ে দেবো। কেন বাদ দেবো, ক্ষুদ্র হওয়ায়। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো যে ক্ষুদ্র মান হওয়ায়। তাহলে আমরা এখানে লিখবো যে ক্ষুদ্র মান হওয়ায় এইগুলা বাদ দিয়ে পাই। তাহলে এইগুলা বাদ দিয়ে আমরা কি পাই দেখো তো, আমরা লিখতে পারি এম ইজ ইকুয়াল হচ্ছে এম নট ইন্টু 1 প্লাস, এখানে দেখো যে এইটা যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তো এই কারণে আমরা এখানে কি দিলাম, প্লাস লিখলাম। তারপর দেখো যে উপরে কি আছে, উপরে আছে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড, নিচে কি হবে, নিচে হবে 2 সি স্কোয়ার। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটই দিলাম। এই মানটা কিন্তু আমাদের চলে আসলো, ঠিক আছে? এরপর দেখো আমরা কি করতে পারি, এই এম নট যেটা আছে এই এম নটটা আমরা উভয় দিকে, এই এম নটটা আমরা এখানে গুণ করে দিতে পারি। তাহলে এবার আমরা এম নটটা গুণ করে দেই। এম ইজ ইকুয়াল এম নট, 1 এর সাথে গুণ করলে এম নটে থাকে, প্লাস এইদিকে এম নটটা উপরে যাবে, তাহলে এম নট ভি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2 সি স্কোয়ার। এই পর্যন্ত আসলো। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো যে আমাদের সূত্রের প্রমাণের মধ্যে বলছে ই ইকুয়াল এম সি স্কোয়ার। তাহলে এখানে দেখো যে এমটা চলে যাচ্ছে, এখন আমাদের কি লাগে, এর সাথে সি স্কোয়ার গুণ করতে হবে, কারণ এম এর সাথে কি আছে, সি স্কোয়ার গুণ অবস্থায় আছে। তার মানে এখন একদিকে তো সি স্কোয়ার গুণ করা যায় না, সি স্কোয়ার কি করতে হবে, উভয় দিকে গুণ করতে হবে। তাহলে আমরা উভয় দিকে সি স্কোয়ার গুণ করে দেই। তাহলে এম সি স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে হবে হচ্ছে এম নট সি স্কোয়ার প্লাস, এখানে যদি আমি সি স্কোয়ার গুণ করি তাহলে এইদিকে গুণ করলে সি স্কোয়ার এবং এই সি স্কোয়ার কি যায়, কাটা যায়। তো কাটা যাওয়ার পরে এখানে কি থাকে, এম নট ভি স্কোয়ার ডিভাইডেড এখানে কি থাকে, 2 থাকে। এই মানটা কিন্তু আমরা পাই। এটা কিভাবে পাই, এটা আমরা উভয় পক্ষে সি স্কোয়ার দ্বারা গুণ করি, সি স্কোয়ার দ্বারা গুণ করি। তাহলে সি স্কোয়ার দ্বারা গুণ করে কিন্তু আমরা এই মানটা পাই। তো এই যে এম নট ভি স্কোয়ার ডিভাইডেড 2, এটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো তো, আমরা এইভাবে লিখতে পারি না, আমরা লিখতে পারি হাফ এম নট ভি স্কোয়ার।
এভাবেও কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করি যে সবাই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা এখান থেকে প্রমাণটা করব। তো প্রমাণটা কিভাবে করতে পারি দেখো, এখানে এই যে এম নট সি স্কোয়ার যেটা আছে, এইটা হচ্ছে তোমার স্থির অবস্থায় শক্তি। তার মানে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে স্থিতি শক্তি। তাহলে স্থিতি শক্তিকে প্রকাশ করা হয় হচ্ছে ইপি দ্বারা। সুতরাং ইপি ইজ ইকুয়াল হচ্ছে এম নট সি স্কোয়ার। তাহলে আমরা এখানে সাইডে লিখে দেবো, এখানে লিখবো যে এখানে ইপি ইজ ইকুয়াল হচ্ছে এম নট সি স্কোয়ার। আর এইখানে দেখো যে হাফ, এই যে হাফ এম নট ভি স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু ভর গুণন বেগ স্কোয়ার। এটা আমরা কি জানি? এটা আমরা জানি যে গতিশক্তির সূত্র। এটা কিন্তু আমরা এসএসসি থেকেই পড়ে আসি। তাহলে আমরা লিখতে পারি যে গতিশক্তি ই কে ইজ ইকুয়াল হাফ এম নট ভি স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমরা পরের লাইনে লিখতে পারি যে এম সি স্কোয়ার ইজ ইকুয়াল, এইটার পরিবর্তে লেখা যায় হচ্ছে ইপি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস এইটা হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ই কে লিখতে পারি। এখন আমরা একটা বিষয় জানি যে টোটাল শক্তি মানেই হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। অর্থাৎ আমরা জানি যে ই ইজ ইকুয়াল হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। এই দুইটার যোগফল আমরা কি লিখতে পারি? টোটাল শক্তি লিখতে পারি বা ই লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে এম সি স্কোয়ার ইজ ইকুয়াল, এই দুইটার পরিবর্তে আমরা ই লিখতে পারি। তাহলে অতএব ই ইজ ইকুয়াল হচ্ছে এম সি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রতিপাদন। তাহলে আশা করি যে এইভাবে খুবই সহজ আকারে তোমরা এই সূত্রের যে প্রতিপাদনটা আছে এই প্রতিপাদনটা লিখতে পারবা। তো অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে এটা এখানে ফুল মার্ক পাওয়া যাবে কিনা। অবশ্যই এইটা যদি তুমি লেখো অবশ্যই ফুল মার্ক পাওয়া যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।